আসসালামু আলাইকুম, আশা করি নিশ্চয়ই সকলেই ভালো আছেন। তো এই মুহূর্তে আপনারা যারা বার্সেলোনার ফ্যান আছেন, তারা আসলে কি বার্সেলোনার পারফরমেন্স দেখে খুশি? আপনারা কি বার্সেলোনার এই টিমের রিসেন্টলি তারা গত 2-3টা ম্যাচের পারফরমেন্স দিতেছে, এই পারফরমেন্সটা দেখে কি আপনি খুশি? হ্যাঁ, আপনি বলতে পারেন যে ভাই গত ম্যাচটাতে লা লিগাতে 32তম রাউন্ডে তারা সেল্টার ভিগোর এগেইনস্টে 3-1 গোলে পিছিয়ে ছিল। ইভেন 90 মিনিটের ফুটবলে তারা শেষ পর্যন্ত ম্যাচটা 4-3 জিতে নিয়েছে। হ্যাঁ, এমন ধরনের পারফরমেন্স দেখে আপনি বার্সেলোনার কাছ থেকে এমন পারফরমেন্স দেখে এমন ধরনের কামব্যাক থেকে দেখে আপনি বেশ খুশি হবেন। কিন্তু আপনি যখন বার্সেলোনার রিসেন্ট কয়েকটা ম্যাচের পারফরমেন্স দেখবেন, তাহলে আপনি মোটামুটি একটু হতাশ হবেন। কারণ আপনি এখানে দেখতে পারবেন বার্সেলোনা গত ম্যাচটাতে বাদ দিলে যেভাবে তারা ভাই কামব্যাক দিছে, হ্যাটস অফ, আউটস্ট্যান্ডিং পারফরমেন্স। এ জায়গায় লামিনে ইয়ামাল, দানি অলমো সাবস্টিটিউট হিসেবে নেমে যে ইম্প্যাক্টটা রাখছে, ইভেন কি রাফিনহা পুরো 90 মিনিটে যে কারিশমাটা দেখাইছি, ওটা দেখার পরে তো হেডস অফ বার্সেলোনা, এটা তো অবশ্যই তাদেরকে বলতে হবে। বাট আপনি যদি পিছে দুই তিনটা ম্যাচ পিছে যান, তাহলে দেখতে পারবেন যে আসলে বার্সেলোনার পারফরমেন্সটা রিসেন্টলি আহামরি ভালো না। আপনি দেখতে পারবেন যে এই ম্যাচটার আগের ম্যাচে বরুসিয়া ডর্টমুন্ডের এগেইনস্টে 3-1 গোলে হারছে। হ্যাঁ, ওই ম্যাচটা হারার পরেও তারা সেমিফাইনালে পৌঁছে গেছে। এটার জন্য আমি অবশ্যই তাদেরকে কংগ্রাচুলেশন জানাই, এবং ওই ম্যাচটার পরেও কিন্তু আমি তাদেরকে কংগ্রাচুলেশন জানিয়েছিলাম। এর আগের ম্যাচটাতে লা লিগাতে লেগানেন্সের এগেইনস্টে যদি আপনি ম্যাচটা দেখেন, তাহলে কি দেখতে পারবেন যে বার্সেলোনা আউটস্ট্যান্ডিং কোনো পারফরমেন্স করেছে। ওইখানে আপনি দেখতে পারবেন যে বার্সেলোনা গোল না করেও, শর্ট অন টার্গেটে বল না রেখে, না সরি, দুইটা শর্ট অন টার্গেটে মাত্র রেখেছে, আচ্ছা যাই হোক, গোল না করেও তিনটা পয়েন্ট ক্লেম করছে। সো এগুলাই কিন্তু বলে দেয় যে রিসেন্টলি বার্সেলোনার পারফরমেন্সটা আহামরি ভালো না, বাট সবকিছু এত এখন তাদের পক্ষে যাইতেছে। এখন কিভাবে সেটা দেখুন, এবারের সিজনে যদি বার্সেলোনা লা লিগাটা জিতে, তাহলে সেটা হবে প্লেয়ারদের ইন্ডিভিজুয়াল পারফরমেন্স প্লাস হ্যান্সি ফ্লিকের আউট ক্লাস, হাইল্যান্ড ডিফেন্স এবং তাদের ভাগ্য। এই তিনটা জিনিস অবশ্যই তাদের সঙ্গে আছে বলে আমার কাছে মনে হয় যে লা লিগাটা তারা জিতবে। এবং এখন সেটা আপনি বলতে পারেন যে কিভাবে। দেখুন, বার্সেলোনার এমন এমন ম্যাচ আপনি দেখতে পারবেন যেখানে সম্ভবত দুইটা ম্যাচ কম গোলের কারণে জিতছে। এমনও ম্যাচ আপনি দেখতে পারবেন যে বার্সেলোনা ভালো করতেছে না, তারপরেও তারা লাস্টের দিকে এসে তাদের ভাগ্যের কারণে তারা ম্যাচ জিততেছে। আবার এমন এমন সিনারি দেখবেন যে প্লেয়ারদের ইন্ডিভিজুয়াল আউটস্ট্যান্ডিং ইন্ডিভিজুয়ালের কারণে অনেকগুলা ম্যাচ জিতে জিতে যাইতেছে। সো প্লেয়ারদের ইন্ডিভিজুয়াল পারফরমেন্স, হ্যান্সিপ্লিকের আউটস্ট্যান্ডিং, এই জায়গায় ট্যাকটিক্স, এবং আপনি এই জায়গায় তাদের ভাগ্যটাকেও সাথে রাখতে হবে। এবার আমরা আসি গতকালকের ম্যাচটা দিকে। দেখুন, গতকালকের ম্যাচটা যখন হ্যান্সিপ্লিকে খেলতে নেমেছিলেন, অর্থাৎ বার্সেলোনা যখন ম্যাচটা খেলতে নেমেছিলেন, তখন তারা শুরু থেকে মোটামুটি যেভাবে বল লুজ করতেছিল, তাদের মিডফিল্ড থেকে যেভাবে বল লুজ করতেছিল, এই বল লুজ করার কারণে আমার কাছে মনে হইতেছিল যে বার্সেলোনা যদি গোল খায়, তাহলে তাদের মিডফিল্ডের কারণে গোল খাবে। আমরা যদি ফার্স্ট গোলটার কথা বলি, বার্সেলোনার ওইখানে ফেরান তোরেস যে গোলটা করেছে, ওইটার পরে যদি আপনি বার্সেলোনার পারফরমেন্স দেখেন, তাহলে আমারই কোনো ভালো পারফরমেন্স দেখতে পারবেন না। যে এখানে ফার্স্ট গোলটাতে ম্যাচের 12 মিনিটে তো বার্সেলোনা একটা গোল দিছে, এরপরে যে আপনার সেল্টার ভিগো গোলটা করেছে, ওই গোলটাতে আপনি দেখতে পারবেন যে ডিফেন্স প্লাস এই জায়গায় সাজেনি, যিনি কিনা গোলকিপার রয়েছে, তার একটা মিস্টেক রয়েছে। সেকেন্ড গোলটার কথা যদি বলি, তাহলে ওই যে বলেছিলাম, হারলে মিডফিল্ডের কারণেই হারতে পারে, অথবা মিডফিল্ডারের কারণে এই ম্যাচটা থেকে তারা পয়েন্ট লুজ করতে পারে। ওই সিনারিটা কিন্তু মিডফিল্ডের দ্বিতীয় গোলটার ভিতরে আপনি দেখতে পারবেন। দ্বিতীয় গোলটাতে আমরা দেখছি যে এই জায়গায় ফ্রাঙ্কি ডিয়ং এর একটা মিস্টেকের কারণে, বিগ বড় একটা মিস্টেকের কারণে এই জায়গায় বার্সেলোনা বল লুজ করছে, এবং এই জায়গা থেকে সেল্টার ভিগো গোল দিয়ে দিছে। যেখানে আমরা দেখছি যে একটা সময় 2-1 বার্সেলোনা পিছিয়ে আছে, শেষ পর্যন্ত ম্যাচের 60 মিনিটে দেখলাম যে 3-1 পিছিয়ে গেল। এমন ধরনের একটা ম্যাচ কিন্তু গড়িয়ে দিয়েছে হ্যান্সি ফ্লিকে এবং তাদের প্লেয়াররা। ইন্ডিভিজুয়াল যে প্লেয়াররা পারফরমেন্স দেখাইছে, এই জায়গায় আপনার সাবস্টিটিউট হিসেবে নামানো হয়েছে দানি অলমোকে, যিনি একটা গোল করছে ম্যাচের 64 মিনিটে। ওই গোলের অ্যাসিস্ট করছে রাফিনহা, এবং ম্যাচের যেই 68 মিনিটে বার্সেলোনা গোলটা করছে, অর্থাৎ রাফিনা যে আউটস্ট্যান্ডিং একটা গোল করেছে হেডের মাধ্যমে, ওই গোলটারও কিন্তু অ্যাসিস্ট করছে সাবস্টিটিউট হিসেবে নামান লামিনে ইয়ামাল। দেখুন, এখন আমি যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে কি জানেন, রাফিনহা, লামিনে ইয়ামাল, লেভানডস্কি, অ্যালেক্স বালদে, পেদ্রি, এই 4-5টা প্লেয়ারই কিন্তু বর্তমানে বার্সেলোনাকে টানতেছে। এদের মাঝে যদি 2-3টা প্লেয়ার যদি ইনজুরির কারণে মাঠের বাইরে থাকে, কিংবা যদি রেস্টে থাকে, তাহলে বার্সেলোনার
কি অবস্থা আপনারা দেখতেছেন, কি অবস্থা হবে আপনারা জানেন? জানেন না, আপনারা গত কয়েকটা ম্যাচ ধরে দেখতেছেন। দেখুন এক অ্যালেক্স বালদে না থাকার কারণে লেফট ব্যাকে কি পরিমাণ ভুগতেছে এই জায়গায় বার্সেলোনা, আপনারা দেখতেছেন। যেখানে জেরার্ড মার্টিনকে দিয়ে ভাই আমার কাছে আহামরি বেশি আশা করা তার কাছ থেকে আহামরি আমার কাছে মনে হয় না যে আশা করে আপনাদের লাভ হবে। কোথায় অ্যালেক্স বালদে, কোথায় জেরার্ড মার্টিন? ভাই অ্যালেক্স বালদে এমন একটা প্লেয়ার, সে ক্যারি প্রোগ্রেসে আউটস্ট্যান্ডিং পারফরমেন্স দিবে, ডিফেন্সিভলিও সলিডি দেখাইবে ভাই, সে অ্যাসিস্ট করে দিবে, গোলও করে দিবে। আর ড্রিবলের কথা বলে তো ভাই আর কি বলবো, মনে হয় যেন অ্যালেক্স বালদে যখন বল নিয়ে ড্রিবল করে কিংবা বল নিয়ে আপনার ক্যারি প্রোগ্রেস করে কিংবা ফাইনাল থার্ডে যায়, তখন আপনার কাছে মনে হবে যে ভাই এটা তো মনে হইতেছে যে দ্বিতীয় লামিনে ইয়ামাল। সো এই প্লেয়ারটা যখন ইঞ্জুরি পিক করলেন, ইঞ্জুরি পিক করার কারণে এখন লেফট ব্যাকে বার্সেলোনার এই জায়গায় আমরা দুর্দান্ত একটা দুর্বলতা দেখতেছি। দুর্দান্ত দুর্বলতা কেন বলছি? যেখানে আমরা বালদে থাকা অবস্থায় দেখতাম যে বার্সেলোনার ওই সাইডটা দিয়ে তেমন একটা অ্যাটাক কেউ করতে পারতো না। এট দ্য সেম টাইম বার্সেলোনা ওই জায়গাটা থেকে ফাইনাল থার্ডে বল পাঠাইতে পারতো। সেই জায়গায় এখন যখন জেরার্ড মার্টিন এসেছেন না, সে ডিফেন্সিভলি ভালো করতেছে না অফেন্সিভলি ভালো করতেছে, সেই জন্য বলতেছি যে এই জায়গায় দুর্দান্ত লেভেলের দুর্বল এই জায়গায় বার্সেলোনা। এখন আমরা যদি ভাই এই ম্যাচটাতে লামিনে ইয়ামালের কথা বলি, তাহলে বলবো যে লামিনে ইয়ামাল যদি শেষের দিকে এসে মাঠে না নামতো, আমার কাছে মনে হয় না যে ওই রাফিনহা যে স্পেস গুলা পাইছে সেই স্পেস গুলা পাইতো। একটা সময় দেখছি যে রাফিনহা রাইট উইঙ্গার হিসেবে শুরু করতে, যখন ম্যাচের 59 মিনিট না 60 মিনিটে যখন লামিনে ইয়ামাল নামলো, তখন তিনি অনেকটা হাফ স্পেস এবং লেফট যে হাফ স্পেসটা সেটা কাজে লাগাইতেছে। একটা সময় যখন লামিনে ইয়ামাল নামলো, তখন তিনি দানি অলমোকে দিয়ে একটা অ্যাসিস্টও কিন্তু করাইতে পারছে। রিজনটা কি? রিজনটা হচ্ছে লামিনে ইয়ামাল যখন মাঠে নামছে, এই জায়গায় রাফিনা অনেকটা স্পেস পেয়ে গেছে। সো এখন লামিনে ইয়ামাল এবং রাফিনা যদি মাঠে থাকে, দেখবেন যে যেই কোনো একটা প্লেয়ার অনেক পরিমাণ স্পেস পায়, বিশেষ করে রাফিনা এই জায়গায় স্পেস পায়। কারণ রাফিনহাকে যদি আপনি আটকাইতে যান, তাহলে লামিনে ইয়ামালকে আটকাবে কি? লামিনে ইয়ামালকে আটকাইতে গেলে রাফিনহাকে এই জায়গায় মার্ক করবে কি? সো এই পজিশনটাতে অর্থাৎ এই টেকনিকে যখন লামিনে ইয়ামাল এবং রাফিনা একসাথে মাঠে থাকবে, তখন দেখতে পারবেন যে অনেকগুলো স্পেস ক্রিয়েট হয়ে যায়। সেটা হতে পারে রাফিনার ক্ষেত্রে, হতে পারে সেটা সেন্টার ফরওয়ার্ডদের ক্ষেত্রে, হতে পারে সেটা লেফট উইঙ্গারের ক্ষেত্রেও কিন্তু হতে পারে। কারণ আপনি যদি গত ম্যাচটাতে রাফিনার গোলটা দেখেন, আর যে গোলটা এসেছিল ম্যাচের 68 মিনিটে, ওই 68 মিনিটে যে ক্রসটা এসেছে লামিনে ইয়ামালের কাছ থেকে, এমন ধরনের ভাই ক্রস তো বার্সেলোনার যে টিম রয়েছে, পুরো টিমের যে প্লেয়াররা রয়েছে, এদেরকে যদি 10-12 সুযোগ দেন, তাহলে 10-12-এর ভিতরে 2-3 বার হয়তোবা লামিনে ইয়ামালের মতো এমন ধরনের একটা ক্রস ক্রিয়েট করতে পারবে। বাট লামিনে ইয়ামালকে যদি আপনি 10টা দেন, 10টার মধ্যে সে 8টা থেকে 9টা এমন ধরনের পিন পয়েন্ট একুরেট ক্রস করতে পারবে, যেখান থেকে বার্সেলোনার গোলের অপরচুনিটি 99% থাকে। সো এমন ধরনের একটা প্লেয়ার যখন বেঞ্চে থাকবে কিংবা আপনার ইনজুরির কারণে মাঠের বাইরে থাকবে, তাহলে কিন্তু এই টিমটার অকাত কি সেটা কিন্তু ধীরে ধীরে সামনে আসে। দেখুন লেভানদস্কি, লামিনে ইয়ামাল, পেদ্রি, এই জায়গা হচ্ছে আপনার অ্যালেক্স বালদে, এরা যদি না থাকে, তাহলে এই টিমটাকে আসলে ক্যারি করবে কি, সেই প্রশ্নটা কিন্তু উঠেই যায়। এরা ছাড়া, উইদাউট লামিনে ইয়ামাল, উইদাউট লেভানদস্কি, উইদাউট রাফিনা, উইদাউট বালদে, উইদাউট পেদ্রি, এদেরকে ছাড়া এই টিমটা জিরো জিরো। তো এখন আপনারা যদি ম্যাচের স্টেজটা দেখেন, তাহলে দেখতে পারবেন যে এই ম্যাচটাতে বার্সেলোনা টোটালি 72% বল দখলে রেখে 18টা শুট নিছে, যেখানে মাত্র 6টা ছিল অন টার্গেট। অপর দিকে সেল্টার বিগো এই জায়গায় মাত্র 28% বল দখলে রেখে 11টা শুট নিছে, যেখানে 8টা ছিল অন টার্গেট। এখন আপনি যদি দুই দলের বিগ চান্সের হিসেব করেন, তাহলে দেখতে পারবেন যে পুরো ম্যাচটাতে এই জায়গায় মাত্র 28% বল দখলে রেখেও সেন্ট্রাল বিগো এই জায়গায় 5-5টা বিগ চান্স ক্রিয়েট করছে, যেখানে বার্সেলোনা 72% বল দখলে রেখেও বিগ চান্স ক্রিয়েট করছে মাত্র 4টা। সো এই বিগ চান্স গুলা থেকে কিন্তু আমরা দেখছি যে সেল্টার বিগো 3-3টা বিগ চান্স মিস করেছে। যদি ওই বিগ চান্স গুলা যদি মিস না করতো, তাহলে এই ম্যাচটাতে আমরা হয়তোবা দেখতে পারতাম যে এই ম্যাচটাতে বার্সেলোনা যাইতো, বার্সেলোনা এই ম্যাচটাতেও হয়তোবা হেরে যাইতো। যদি হেরেও না যেত, ম্যাচটা তো ড্র করতে পারতো তারা। তো এখন আমরা লাস্টের যে সিনারিটা দেখছি, সেটা হচ্ছে ম্যাচের একেবারে 96 মিনিটে এসে রাফিনা পেনাল্টি থেকে গোল করে বার্সেলোনাকে সম্পূর্ণ 3 পয়েন্ট এনে দিয়েছে। দেখুন এখন রাফিনার ব্যাপারে এই জায়গাটাতে যে কথাটা বলতে চাই, সেটা হচ্ছে রাফিনা ওই মোমেন্টে যে পেনাল্টিটা নিতে গেছে, ওই মোমেন্টে কিন্তু তার মাথার উপরে বিরাট একটা চাপ ক্রিয়েট হয়েছে যে
তার উপরে বিরাট একটা প্রেসার ক্রিয়েট হয়েছে। আসলে তিনি গোলটা যদি করতে না পারে তাহলে বার্সেলোনার কি হবে? যদি গোলটা না করতে পারে তাহলে বার্সেলোনাকে এই জায়গায় মাত্র একটা পয়েন্ট নিয়ে ফিরতে হবে। যদি গোল করতে পারে সম্পূর্ণ 3টা পয়েন্ট নিয়ে ফিরতে পারবে তারা। সো এমন একটা পজিশনে, এমন একটা সিচুয়েশনে যখন রাফিনা শুট নিতে গেল, তখন কিন্তু সে চাপটাকে সে সামলাইতে পারছে, ওইখান থেকে গোল করতে পারছে। যদি গোলটা করতে না পারতো তাহলে এখন বার্সেলোনা এবং রিয়াল মাদ্রিদের মধ্যে পয়েন্টের ফারাক থাকতো মাত্র দুই। এখন আপনি যদি লা লিগার পয়েন্ট টেবিলটা দেখেন তাহলে দেখতে পারবেন যে বার্সেলোনা এই মুহূর্তে 73 পয়েন্টে নিয়ে 1 নম্বরে আছে। 2 নম্বরে রয়েছে রিয়াল মাদ্রিদ, যাদের পয়েন্ট হচ্ছে 66। সো সামনের ম্যাচটা যদি তারা জিততে পারে তাহলে তাদের 69 পয়েন্ট হয়ে যাবে, অর্থাৎ 4 পয়েন্টের একটা ফারাক দেখতে পারবো। সেই জন্য বলতেছি, ওই যে রাফিনা যদি ওই গোলটা যদি মিস করে ফেলতো, চাপটা যদি সামলাইতে না পারতো, তাহলে মাত্র 2 পয়েন্টের পার্থক্য হয়তো বা আমরা দেখতে পারবো যে রিয়াল মাদ্রিদ যদি সামনের ম্যাচটা জিততে পারে। তো সেই জন্য বলতে চাই, রাফিনা যে মুহূর্তে, যে চাপের মুহূর্তে এসে গোল করছে, এই চাপের মুহূর্তে এসে গোল করাটা আমার কাছে মনে হইতেছে যে তাদের লা লিগা জয়ের অন্যতম একটা ফ্যাক্ট হতে পারে। যদি জিতে যায় আপনি ধরে নিতে পারেন যে এইটাও একটা, বা এইটা রাফিনহার এই গোলটাও কিন্তু পুরো লা লিগা জয়ের ক্ষেত্রে বিশাল বড় একটা অবদান রাখবে। যেখানে এর আগের ভিডিওতে আমি বলেছিলাম যে ওই লেগানেন্সের এগেইনস্টে যেভাবে তারা গোল না করে 3 পয়েন্ট পাইছে, ওই সাথে এটা রাফিনার এই ম্যাচের পারফরমেন্সটাও কিন্তু আপনাকে মনে রাখতে হবে যে এই লাস্টের দিকে এসে এমন ধরনের কিছু পারফরমেন্সের কারণে বার্সেলোনা হয়তো বা লা লিগাটা জিততে চলেছে। এবার আমরা আসি, বর্তমানে আমরা যে বার্সেলোনাকে দেখতেছি, এই বার্সেলোনা আসলে চ্যাম্পিয়ন্স লিগে কি করবে। দেখুন, এখনো পর্যন্ত বার্সেলোনা যেই পরিমাণ গোল কনসিড করছে চ্যাম্পিয়ন্স লিগে, সেই পরিমাণ গোল যে চ্যাম্পিয়ন্স লিগের যে সেমিফাইনালিস্ট দলগুলা রয়েছে তারা কেউ কিন্তু গোল কনসিড করে নাই। সবচেয়ে বেশি গোল কনসিড করছে এই মুহূর্তে বার্সেলোনা সেমিফাইনালে যারা আছে। এবং তাদের পরবর্তী ম্যাচটা যদি দেখেন তাহলে দেখতে পারবেন যে কার সঙ্গে চ্যাম্পিয়ন্স লিগের পরবর্তী ম্যাচটা কার সঙ্গে, ইন্টার মিলানের সঙ্গে। যে ইন্টার মিলান এখনো পর্যন্ত পুরো চ্যাম্পিয়ন্স লিগে সবচাইতে কম গোল কনসিড করছে। এখন আপনি যদি দুই দলের গোল কনসিড করার হিসেবটা দেখেন তাহলে দেখতে পারবেন যে বার্সেলোনা 17টা গোল কনসিড করছে পুরো টুর্নামেন্টে, 17টা গোল কনসিড করছে চ্যাম্পিয়ন্স লিগে। এখন আপনি যদি ইন্টার মিলানের দিকে তাকান তাহলে দেখতে পারবেন যে তারা এবারের মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে মাত্র 5টা গোল কনসিড করছে। অর্থাৎ যেখানে বার্সেলোনা 17টা গোল খাইছে, সেইখানে ইন্টার মিলান মাত্র 5টা গোল খাইছে। তো আপনি বুঝতে পারতেছেন ডিফেন্সিভলি ইন্টার মিলান কতটা স্ট্রং। একবার যদি বার্সেলোনার এগেইনস্টে তারা গোল করতে পারে তাহলে বার্সেলোনার ম্যাচ বের করে আনতে বেশ বেগ পেতে হবে। এই জায়গায় যদি বার্সেলোনাকে যদি হারিয়ে ইন্টার মিলান ফাইনালেও চলে যায়, তাই আমি অবাক হব না। হ্যাঁ, তারা হয়তো বা বার্সেলোনার মতো, তাদের মধ্যে বার্সেলোনার মতো এত কোয়ালিটি সম্পূর্ণ প্লেয়ার নাই, বাট রিসেন্টলি তারা ইউরোপের ওয়ান অফ দ্য বেস্ট টিম কাউন্টার অ্যাটাকে সবচেয়ে বেটার একটা টিম হচ্ছে ইন্টার মিলান। আপনি বায়ার্ন মিউনিখের এগেইনস্টে বলেন, আপনি এর আগে তারা চ্যাম্পিয়ন্স লিগে যে ম্যাচগুলা খেলছে কাউন্টার অ্যাটাক গুলা যদি তাদের ফলো করেন তাহলে বুঝতে পারবেন যে কি পরিমাণ কাউন্টার অ্যাটাকে তারা ইম্প্যাক্ট রাখতে পারে প্রত্যেকটা প্লেয়ার। সো এমন যদি হয় বার্সেলোনা ডিফেন্সিভলি বর্তমানে যে পরিমাণ ভুগতেছে, সেই পরিমাণ যদি ভুগতে থাকে তাহলে আমার কাছে মনে হয় যে ইন্টার মিলানের কাছে তারা হারতেও পারে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এবারের মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগের টপ স্কোরারের মধ্যে যে 2 নম্বরে আছে, 3 নম্বরে আছে লেভানডস্কি। তিনিও সম্ভবত ইনজুরির কারণে ইন্টার মিলানের সঙ্গে ম্যাচটা মিস করবেন। ফার্স্ট লেগের ম্যাচটা মিস করতে পারে, ইভেন কি সেকেন্ড লেগের ম্যাচটাও মিস করতে পারে, কারণ গত ম্যাচে তিনি একটা ইনজুরি নিয়ে মাঠ ছেড়েছিলেন। আর ওই ইনজুরির যে একটা সংখ্যা আমাদের সামনে তৈরি হয়েছে সেটা হচ্ছে তিনি সম্ভবত 2 থেকে 3 সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকবেন। 3 সপ্তাহের জন্য যদি মাঠের বাইরে থাকে তাহলে ইন্টার মিলানের এগেইনস্টে সম্ভবত দ্বিতীয় লেগের ম্যাচটাও মিস করবে। তো দেখা যাক শেষ পর্যন্ত বার্সেলোনার ভাগ্যে কি আছে। এখন তাদেরকে উইদাউট লেভানডস্কি, উইদাউট অ্যালেক্স ভালদেকে ছাড়াই কিন্তু তাদেরকে খেলতে হবে। সো এই দুইটা প্লেয়ারকে ছাড়া তারা আসলে লা লিগা এবং চ্যাম্পিয়ন্স লিগে কেমন করবে, ইভেন যে ম্যাচটা রয়েছে কোপা দেল রের ফাইনাল ম্যাচটা রয়েছে 26 তারিখ, ওই ম্যাচটা তারা কেমন করবে সেইগুলাই কিন্তু এখন সবচাইতে দেখার বিষয়। এখন তাদের হাতে ট্রেবল জয়ের সুযোগ রয়েছে, আর ট্রেবল হাত ছাড়ারও কিন্তু সুযোগ রয়েছে। লা লিগাটা তাদের জয়ের সুযোগ রয়েছে,
কোপা দেল রের ফাইনালটা জয়ের সুযোগ রয়েছে এবং চ্যাম্পিয়ন্স লিগ জয়ের সুযোগ রয়েছে। সো দেখা যাক বার্সেলোনা শেষ পর্যন্ত ট্রেবলটা জিততে পারে কি পারে না, এই ব্যাপারে আপনাদের মতামত কি বার্সেলোনা এবারের মৌসুমে ট্রেবল জিততে পারবে কি পারবে না সেটা আপনারা কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারেন। তো আজকের ভিডিওটা এখানে শেষ করবো, দেখা হবে অন্য কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।